বিল্লাল কিন্তু একটা প্রপোলার ছিল, ও একটা বই বিক্রি করছিল, সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা ব্যান করছি। আর পেজ ছিল, সেই পেজটা কিন্তু আমরা নষ্ট করছি। আজকে মেবি যদি এটা বিল্লালে দেখে, ও কিন্তু এখনো জানে না যে ওর পেজ কে নষ্ট করছে, ওর ওয়েবসাইট কে নষ্ট করতেছে। ও যদি চায় যে ওরা প্রুফ দিতে পারে, আমি প্রুফ দিব, ওর সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো যে ওর ওয়েবসাইট ওর পেজ আমি ব্যান করছি। সামান্য তোমায় দেখছো, ওই সামান্য তোমার দেখাইছি। নেক্সট যদি ওর কোনো আরো কোনো রিপোর্ট আসে আমাদের কাছে, ওর অস্তিত্ব কিছু রাখবো না। প্লাস ওর ফোনে যে ওর প্রাইভেট ডাটাগুলো আছে, ও কখন কি করতেছে সেই ডাটাগুলো পর্যন্ত লিক হবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আমি এই ভিডিওর মাঝে, ওরা ওয়ার্নিং দিয়ে দিলাম। ইমুতে স্ক্যামার, তারা হচ্ছে শুধু ইমু নিয়ে কাজ করে, আদার কিছু জানে না। তো আমাদের কাছ থেকে কি করে টাকার বিনিময়ে অ্যাপস বানায় নিয়ে যায়, ইমুতে গিয়ে স্ক্যাম করে। যেমন আপনাকে হুয়া একটা ইমু দিব আমরা, ওই ভিকটিম কি করে, ওটাতে ইমু আইডি লগ ইন করে, নাম্বার ওর কাছে চলে আসে, সেটা আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে ওকে করে দিই। বাইপাস হওয়ার পরে ও সেখান থেকে আবার কোড নিয়ে কি করে, ওই ইমুতে লগ ইন করে ফেলে, আইডি স্ক্যাম হয়ে গেছে, আইডি হ্যাক হয়ে গেছে। একটা মেয়েকে ধরে নিয়ে আসছে তারা। তো তারা বলছে প্রথমত যে ওরে দর্শন করো, তখন হচ্ছে ওইখানে অনেকজনে মিলে তাকে দর্শন করছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের রিয়েল নাম তো আমরা শুনতে পারবো না অনলাইনে, না, এটা পসিবল না। তাই একটা যে কোনো একটা নামে ডাকতে পারে দর্শক, সেই নামটা? জি, আমাকে হচ্ছে সবাই ডার্ক কুয়াশা নামে চিনে। তো আমার যেটা শর্ট নেম সেটা হচ্ছে DRK কুয়াশা। এই নামে আমাকে বর্তমান অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইনে আমাকে অনেকেই চিনে। কুয়াশা নামের পিছনে কারণটা কি? কুয়াশা এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা নাম। কুয়াশা হচ্ছে একটা অন্ধকার বা আবছা ছায়ার মতো। হ্যাকাররাও হচ্ছে আমি যে কাজগুলো করি সেগুলো সেমই আড়ালে করি, সেক্ষেত্রে আমার নামের সাথে আমার এটা একটু মিল আছে, যার কারণে আমি এটা ব্যবহার করি। বর্তমানে প্রযুক্তির সাথে সাথে যে সাইবার অপরাধগুলো বেড়েছে, অ্যাকচুয়ালি এই সাইবার অপরাধটা কোন শ্রেণীর লোকেরা মানে এটাকে পেশা হিসেবে নেয় আপনার জানা মতো? দেখেন, আসলে মানুষ সাইবারটা অনেকে নিজের কেরিয়ার হিসেবে নিচ্ছে বর্তমান ডিজিটাল বাজারে, আবার অনেকে সেটা নিজের পার্সোনালিটি ইস্যুভাবে নিচ্ছে, আবার দেখা গেছে অনেকে এটা একটা বিজনেস বানায় ফেলছে। এখন যদি আমি পুরোপুরি ব্যাখ্যা দিতে যাই, সেক্ষেত্রে ধরেন যে কেরিয়ার হিসেবে কারা নিচ্ছে, যেমন এটাকে আমরা কেরিয়ার হিসেবে নিয়েছি, এটাতে আমরা আর্নিং করতেছি, বাইরের কান্ট্রিতে জব করতেছি, ভালো টাকা আর্নিং করতে পারছি। আবার অনেকে দেখা গেছে যে এটা নিজেদের বিজনেস হিসেবে নিচ্ছে, যেমন হচ্ছে তারা একটা আইটি সেক্টর খুলছে, আইটি সেক্টর খুলে কিছু মানুষদের প্রশিক্ষণ দিচ্ছে আপনার 3,000-4,000 টাকার মধ্যে। সেখানে দেখা গেছে বেসিক কিছু শেখাচ্ছে, কিন্তু টুলস তারা দিচ্ছে না। এটা তারা বিজনেস করতেছে, কিন্তু আসলে শেখাচ্ছে না। আর যদি ধরি যে এটা নিজের পার্সোনাল ইস্যু কীভাবে নিচ্ছে, নিজের পার্সোনালভাবে যারা স্ক্যাম করে বা দেখা গেছে যে অন্য ভিকটিমের ডাটা কালেক্ট করে, তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা নেয়, এটা হচ্ছে তাদের পার্সোনালভাবে নিয়ে নিছে। কারণ এটার ক্ষেত্রে দেখা গেছে যে সরকার বা জনগণ এগুলো বহন করবে না, এটা তার নিজের পার্সোনালিটি। আর আমরা যেটা করি ইথিক্যাল হ্যাকার, আমরা হচ্ছে যে কাজগুলো করি এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের সাপোর্ট আছে, আমাদের জনগণের সাপোর্ট আছে। কারণ হ্যাকার যেমন মানুষের ক্ষতি করে, হ্যাকার কিন্তু দেশের উন্নয়নও করে বা দেশের অনেক কাজেও লাগতেছে, অনেক কাজ করতেছে। মানে যারা ডার্ক সাইটে সম্পৃক্ত তাদের ভালো সাইটটা একটু আগে বলি। এখন দেখেন, আমরা সাধারণত যে ব্রাউজিং করি, আমরা যে নেটটা ব্যবহার করি, ধরেন হচ্ছে আমরা যদি বাজার থেকে একটা আইস কিনি বা ধরেন সবচাইতে বড় একটা সাগর বা নদীর মধ্যে যদি আমরা মানে সবচাইতে বড় পাহাড়টা রেখে দেই, দেখা গেছে যে ওই সাগরের ভিতরে ওই পাহাড়টা কিন্তু ছোট হয়ে যাবে, মানে আমরা ওটার কোনো পাবো না, অস্তিত্ব পাবো না। তো ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব এটাও সেম, মানে হচ্ছে আমরা যে সাধারণত যে নেট ইউজ করি, সোশ্যাল মিডিয়া, গুগল ক্রোম বা আদার্স ব্রাউজিং করি, এগুলো সামান্যতম ব্রাউজিং করি। বাকি যে ইন্টারনেটগুলো আছে বা বাকি যে ইন্টারনেটের জগৎ আছে, সেটাই ডার্ক ওয়েব ডিপ ওয়েবের মধ্যে। আমরা সাধারণত হচ্ছে ডার্ক ওয়েব ডিপ ওয়েবে আমরা সাধারণ মানুষ প্রবেশ করতে পারি না, কারণ আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারি যে সহজভাবে, ডার্ক ওয়েব ডিপ ওয়েবে তা সহজে ইউজ করা যায় না। আচ্ছা, এইটার ভিতরে আপনার কোন শ্রেণীর, মানে এখানে তো ব্যবসায়ী তো সম্পৃক্ত আছে, কোন শ্রেণীর লোকেরা মানে এটাকে নিয়ে ব্যবসার মনে করেন একটা দরপ্রান্ত হিসাবে ধরে রাখে, এটা কোন ধরনের? ডার্ক ওয়েব অনেকে নাম শুনে অনেকে হচ্ছে মুখে প্রচলিত আছে যে ডার্ক ওয়েব, সেখানে ডার্ক বিক্রি হয়, মানে ডার্কস বিক্রি করা হয়, হিরোইন, ফেন্সিল, আদার্স যেমন হিরোইন মানে নেশাদ্রব্য জিনিস বিক্রি হয়, সেগুলোও বিক্রি হয়, কিন্তু মূলত এটার জন্য করা হয় না। আমি তো প্রথমেই বললাম যেটা কিসের জন্য বানানো হয়েছে। তো ওখানে ধরেন যেমন হচ্ছে চোরাই মাল বেচাকেনি, অবৈধ মাল বেচাকেনি,
তারপরে হচ্ছে ধরেন আপনি যে কোনো একটা দামি জিনিস এখানে আপনি কম মূল্যে পেয়ে যাচ্ছেন। ধরেন আপনি সাধারণত একটা আইফোন যদি কিনতে যান সর্বনিম্ন 2 লাখ 3 লাখ টাকা, ওইখানে সেটা আপনি 50,000 টাকা পেয়ে যাচ্ছেন, সেখানে আপনি 50,000 টাকা কিনতে পারতেছেন। বা ধরেন আপনার যদি কাউকে খুন করতে হয় বা কাউকে খুন করার জন্য হায়ার করতে হয়, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। বা ধরেন গভর্নমেন্ট আদার্স যারা অবৈধ কাজ করে তাদের সকল ডাটাগুলো ডার্ক ওয়েবের মধ্যে থেকে যায়, ডার্ক ওয়েবের মধ্যে তারা ব্যবহার করে, সেখানে রেখে দেয়, কারণ সেখান থেকে সাধারণ মানুষ নিতে পারবে না। আমি আপনার কাছে আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ডার্ক সাইটে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার মানে আপনি চোখে দেখা এমন কোনো ঘটনা আছে যেটা দর্শকের কাছে শেয়ার করবেন এখন? যে এরকম একটা ইভেন্ট, একটা মেয়েকে ধরে নিয়ে আসছে তারা। তো ধরে নিয়ে আসার পরে যে দর্শক থাকে, যেমন আমরা তো টেলিভিশন অনেক লাইভ দেখি না, আমরা কিন্তু টেলিভিশন আমরা লাইভ দেখি, আর যারা উপস্থিত থাকে তারা কিন্তু লাইভ দেখে সবকিছু, তারা কিন্তু তাদের চোখে একবার সরাসরি দেখতেছে আর আমরা স্ক্রিনে দেখতেছি। তো তেমনি আমি স্ক্রিনে দেখতেছি আর যারা সামনে ছিল তারাও দেখতেছে। তো সেখানে যে দর্শকগুলা থাকে তাদের ইচ্ছে অনুযায়ী, তাদের রুচি অনুযায়ী তারা সেই কাজগুলো করে। কাজটা কি? সেখানকার হচ্ছে তাদেরকে প্রশ্ন করতেছে যে এই মেয়েটাকে দিয়ে আমরা এখন হচ্ছে কি রকম কাজ করলে আপনারা খুশি হন। তো তারা বলছে প্রথমত যে ওরে দর্শন করো। তখন হচ্ছে ওইখানে অনেকজনে মিলে তাকে দর্শন করছে, প্লাস যারা দর্শক ছিল তারাও এটা করছে। তো করার পর হচ্ছে তারা আবার বলতেছে যে ওর যে হাতের নখ আছে, এই যে আমাদের যে নখ আছে, তো এই নখগুলো হচ্ছে যেন টেনে তোলা হয় ওই মেয়েটার। তো কি করলো, ওই দর্শকদের কথা মতোই সে কী করলো, ওই নখগুলো টেনে তুলছে। তো টেনে তোলার সময় মেয়েটা যে কত ছটফট করতেছে, কত কষ্ট পাচ্ছে, মানে সেটা চোখে দেখার মতো না, এত ভয়ঙ্কর একটা জিনিস। তো এটা করার পর আবার জিজ্ঞেস করলো যে এখন কি করব। তো তারা বলতেছে যে তার যে শরীরের গায়ের চামড়া আছে, চামড়াটা খুলে ফেলা হোক। তো সাধারণত আমরা দেখি কোরবানি ঈদ আসলে বা কসাইরা যখন গরু জবাই দেয় গায়ের চামড়াগুলো খসে কীভাবে মানে ছিলে ফেলে, তো এরকমভাবে ওই মেয়েটার চামড়াটা হচ্ছে তার হাতে কী করছে, বাঁধছে, পা বাঁধছে, ঝুলাইছে, ঝুলায় যেমন হচ্ছে গরুর চামড়া চুলে ঠিক এভাবে ছিলে ফেলতেছে যেটা অবস্থায়। তো এটা করার পর মেয়ে তো মানে এতটা কষ্ট যে আমি দেখে আসলে আমি অনুভব করতে পারতেছি যে আসলে কষ্ট কতটুকু, আসলে এর চাইতেও বেশি ওর কষ্ট হয়েছে। আমি যা অনুভব করতেছি তার থেকেও বেশি ওর কষ্ট হচ্ছে বা কষ্ট হয়েছে, সেটা ওই বলতে পারে যে ওর কতটুকু কষ্ট হয়েছে। এটা কিন্তু লাইভ হচ্ছে, এখানে কিন্তু অনেক হচ্ছে ধনী ব্যক্তিরা ওইখানে এটার ওই অনুষ্ঠানে যারা, এটা কিন্তু ডার্ক সাইডে, তো এটা হচ্ছে পাবলিক হয় না, সেটা আড়ালেই থাকে যায়। তো এটা করার পর তার শরীরের যে পুরো অঙ্গ আছে এই অঙ্গগুলো কেটে কেটে পিস পিস করে ফেলছে, মানে এরকম একটা করুণ অবস্থা। এটা কিন্তু হচ্ছে মনোরঞ্জন করতেছে তাদের যে দর্শক, তাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের। এখন যখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু ঘাটাঘাটি করলাম, তখন আমি জানতে পারলাম যে এই মেয়েগুলো আসলে করতে নিয়ে আসে বা এই লোকগুলোকে করতে নিয়ে আসে ওরা। এগুলো হচ্ছে কি যে অনেকে ব্রাউজিং করতে করতে এরকম অবস্থা চলে যাবে, অনেকের এরকম করুণ অবস্থা যে তাদের বাঁচার কোনো ইচ্ছে নাই, যাদের বাঁচার কোনো ইচ্ছে নাই তারা পুরোপুরি মানে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলছে, তাদের আর মন চায় না বাঁচতে, তাদের করা কিনে নিয়ে আসে। ধরেন আপনার ফ্যামিলির মধ্যে আপনি আছেন, আপনার এখন বাঁচতেই ইচ্ছে করতেছে না, কিন্তু আপনি যে মরে যাবেন, আপনি মরে গেলে আপনার ফ্যামিলিকে কে দেখবে? পিছু টান আছে না এটা? এটার জন্য কি করো, আর আপনাকে টাকা দিয়ে কিনে নেয় যে তোমার ফ্যামিলি যে আমরা এত টাকা দিচ্ছি, ও বসে খেতে পারবে, তুমি আমাদের সাথে চলো, তোমাদের আমরা মেরে ফেলবো। তো এরকম করে হায়ার করে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে ওরা এই কাজগুলো করে আর কি। এটা হচ্ছে তাদের জন্য, যারাদের বাঁচার কোনো ইচ্ছে নাই, তারা ডিক্লার দিয়ে দিছে তারা আর বাঁচবে না, এটা তাদের জন্য। তো ওই ডিপ ওয়েবের মধ্যে মনে করেন ওদের হচ্ছে এরকম একটা সাইট আছে, সেই সাইটে হচ্ছে লগ ইন করতে হয়, ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হয়, দেন ওরা এসে নিয়ে যায়। আর ওরা কখন কোন টাইমে আসবে সেটা আপনিও জানবেন না, বাইরের পাবলিক তো জানবে, দূরে থাক, আপনিও জানবেন না। আপনি যে রেজিস্ট্রেশন করছেন আপনার কাছে কখন এসে উপস্থিত হবে আপনি নিজেও জানবেন না, আসবে নিয়ে চলে যাবে, কোনো সাউন্ড হবে না। তো আমরা যখন ডার্ক সাইডে কাজ করি, আমরা তো বিশেষ করে ভালো কাজে ব্যবহার করি, যে কেউ যদি কারো ক্ষতি করতে চায় সেটার বিপরীতে আমরা কাজ করি। তো আমাদের একটা টিম ছিল, ইদানিং আমার একটা টিম আছে, তাদের নাম বললেই না, একজন নাম হচ্ছে নিকোলাক্স ব্যবহার করে, একজন হচ্ছে হান্টার নাম ব্যবহার করে। তো এরা দুজন আসলে সবচেয়ে কাছের মানুষ এখন আমার, এই দুইজন খুব কাছের মানুষ। তো আমার এর আগে যে টিমটা ছিল, আমরা যারা এক্সপার্ট ডার্ক ওয়েবে কাজ করতাম, তো
আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে হচ্ছে আমরা একসাথে বসে কাজ করতেছি। তো আমরা এরকম একটা পজিশনে কাজ করি যেখানে হচ্ছে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার মতন ওয়ে থাকে না আমরা যখন এই কাজগুলো করি, কারণ আমাদের এই কাজগুলো করতে হলে নিরিবিলি একটা পরিবেশ প্রয়োজন হয়, বাইরে যেন সাউন্ড না আসে, আমাদের কেউ যেন বিরক্ত করতে না পারে, এরকম আর কি পরিবেশ আমরা থাকি। তো যাই হোক, আমরা যখন কাজ করতেছিলাম তো ওইখানে আমাদের হ্যাকারদের সাথে একটা ঝামেলা হয়েছিল অনেক আগে। তো আমার ফ্রেন্ড কি করছে, একটা সাইট ভিজিট করে সেখান থেকে একটা হ্যান্ড ওয়াচ অর্ডার করছিল, মানে হাতের যে ঘড়ি অর্ডার করছিল। ঘড়িটা অনেক দাম ছিল, তো সেখান থেকে মানে কম টাকায় বিটকয়েনের মাধ্যমে কিনছে, তো কম টাকায় নিয়ে আসছে আর কি। তো ও তো অর্ডার দিচ্ছে ঘড়ি। তো ওই হ্যাকার কি করছে, ওর যে বাচ্চা ছিল, ওর একটা মেয়ে বাবু ছিল, তো ওই বাবুর কি করছে, হাতের আঙ্গুল কেটে ফেলছিল। 2টা আঙ্গুল কেটে আপনার হচ্ছে সুন্দর করে প্যাকেজিং করে পাঠাই দিছে পার্সেলে। তো ঘড়ি অর্ডার দিয়েছে, আর ওই হ্যাকার তো এই লিঙ্কটা বানিয়ে দিছে ওকে, ও ধরতেও পারেনি যে এটা কোনো ফিশিং ওয়েবসাইট, তো বলতেও পারেনি, ও তো মনে করছে ঘড়ি অর্ডার দিছে। তো হ্যাকার কি করছে, ওর মেয়ের হাতের আঙ্গুল কেটে পাঠিয়ে দিছে। তো তার আগে কিন্তু আমরা এখানে প্রায় 1 সপ্তাহ যাবত আছি। 1 সপ্তাহ যাবত আমাদের ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই, আমরা কাজ করতেছি, আমাদের খুব চাপ ছিল। তো তখন ওই সময় হচ্ছে যে ওই মেয়েটা, মানে ওর যে মেয়েটা, ওর মেয়েটাকে হারাই ফেলছিল, খুঁজে পায় নাই। পরে হচ্ছে খুঁজে পায়নি গা। তো যেদিন পার্সেলটা আসছিল, পার্সেল আসার ওর হাতেও পৌঁছাইছে। তো ওর ফ্যামিলি থেকে তো ওরা অনেকবার ফোন দিছে, ফোনে পায় নাই। তো কোন কারণে যেন ও বাইরে গেছে একটু, যে আমি তো আসতেছি তোরা বস। তো বাইরে গিয়ে আসছে, আসার পর হচ্ছে নেট যখন চালু করছে, ওর ফোনটা যখন চালু করছে, চালু করার পর ওর ফোনে যে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে অনেকগুলা ফোন বেশি উঠছে। লাস্টে মেসেজ আসছে যে মেয়েকে খুঁজে পাচ্ছি না। এই সময় ওর পার্সেল আসছিল, তো পার্সেলটা ওপেন করে নাই, ওপেন করছিল। ওপেন করার পরে দেখে যে হাতের মধ্যে একটা আংটি আছে প্লাস 2টা আঙ্গুল। তো ওই আংটি দেখে ও বুঝতে পারছে যে এটা ওর মেয়ের হাতের আঙ্গুল, কারণ হচ্ছে ও আংটিটা বানাই দিছে, ওর মেয়ের হাতেও পরাই দিছে, বা ওর মেয়ের হাতগুলো ধরেও বাচ্চাটার কাছে থেকে ও তো চিনবে যেটা কার হাত। তো যখন দেখছে ফ্যামিলি থেকে ফোন আসছে, আর এই জিনিসটা যখন ওর চোখের সামনে পড়ছে, ও ফোন দিয়েছে, জাস্ট খালি বললো যে হচ্ছে আমি মেয়েকে খুঁজে পাচ্ছি না। তখন হচ্ছে ওর যে ডিভাইস, ওর ফোনের ডিভাইসে স্ক্রিন বেশি উঠছে যে তোর মেয়েকে এই জায়গায় আছে, যদি বাঁচাতে চাস যা, আর যদি বাঁচাতে না চাস নাই, একদম লোকেশন সুদ্ধা দিয়ে দিছে। পরে হচ্ছে ওইখান থেকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করা হয়। আর আমার ফ্রেন্ডের সাথে যেটা হয়েছিল, এটা হওয়ার পর থেকে ও আমাদের টিম থেকে চলে গেছে। ও আর কোনো সময় হ্যাকিংয়ে ফিরে আসবে না, বা ও হ্যাকিংটা কখনো করবে না। যে পূর্বের শত্রুতা ছিল, সেটা হচ্ছে যে ওই হ্যাকারটা খারাপ কাজ করতো, মানে মানুষকে ব্ল্যাকমেল করতো, মানুষের ওয়েবসাইট হ্যাক করতো, মানুষের ডাটা হ্যাক করতো, করে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নিত আর কি, উদ্দেশ্যের জন্য অনেক ক্ষতি করছে। তো ওটার বিরুদ্ধে আমরা হচ্ছে ওর প্রতিবাদ করছিলাম ওকে। তো যে যে জিনিসগুলো ব্যবহার করে হচ্ছে কাজগুলো করতো, সেই জিনিসগুলো আমরা ব্লক করে ফেলছি, ডাউন করে ফেলছি। তো আমার এই ফ্রেন্ডটা বেশি করছে, মানে গুরুত্ব দিয়েছিল বেশি, মানে কি আমরা দেখা গেছে যে ক্লান্ত হয়ে গেছি, বসে আছি, ওর কোনো ক্লান্তি নেই, ও ওর মতো করছে। তো এই কারণে ওর উপরে বেশি খুব ছিল, তো এই কারণে আর কি ওর সাথে এটা করছে। তো আমার লাইফে এই 2টা জিনিস সবচেয়ে ভয়ঙ্কর। মানুষের যে তথ্য আদান প্রদানটা, সেটা তো একটা পার্সোনাল একটা ডকুমেন্টারি থাকে না? যেমন তার ফোন লক থাকলো, ব্যাংক লক থাকলো, তারপরও এটা কিভাবে ফ্ল্যাশ হয়? এটা যদি ক্লিয়ার করতে হয়, ধরেন আপনি সাধারণ মানুষ, আমি একজন হ্যাকার্স, আমি যদি চাই আপনার কল লিস্ট, আপনার যে ডাটাগুলো আছে কল লিস্ট বা আদার্স যে ডাটা থাকে, সেগুলো আমি কালেক্ট করতে পারবো, সেটা আপনার মাধ্যমে। আপনি নিজে থেকে আমাকে দিয়ে দেবেন, আপনি বুঝতেও পারবেন যে আপনি আমাকে দিয়ে দিচ্ছেন সব কিছু। আমি ব্যাংকের কথা যদি বলতে চাই, আমরা সাধারণত ব্যাংকে টাকা তুলতে গেলে আমাদের ক্রেডিট কার্ড দেয় মেশিনে, আমাদের একটা রিসিট দেয়, মানি রিসিট। ওই মানি রিসিটটা আমরা কি করি সাধারণতভাবে, ওটা ধরেন হচ্ছে আপনি ফেলে দেন, আপনার কোনো কাজে লাগে না, রাস্তায় ফেলে দেন বা আদার্স কোনো জায়গায় ফেলে দেন, কারণ ওটাতে আপনার কোনো কাজ নেই। তো ওই জিনিসটা কিন্তু একটা হ্যাকারের কাছে অনেক মূল্যবান। সেখানে আপনার ব্যাংকের অনেক ইনফরমেশন থাকে, ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী আমরা চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো, সেটা আপনার মাধ্যমেই। মানে আমরা যে দৈনন্দিন কাজগুলো করি, আমাদের মধ্যেই কি আমাদের ভুলগুলো কি বহমান? জি, আপনাদের মাঝে হচ্ছে যে ভুলগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে, আপনাদের ভুলের কারণেই একজন হ্যাকার পারে আপনাদের তথ্য চুরি করতে। মানে আমাদের কি কি ভুল আছে সেটা যদি একটু চিহ্নিত করতেন। দেখেন, প্রথমত ভুল হচ্ছে
যে আমরা কাউকে চিনি না, আমরা চাইলে তাকে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে তাকে আমরা চিনি না, তাকে আমরা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিলাম? দেখেন, এখন হচ্ছে কে একজন আপনার সামনে আসলে আপনাকে সালাম দিল, মুসাফা করতেছিল, আপনি সহজে না করতে পারবেন না যে আমি হাত মিলাবো না, পারবেন? তো আপনি যে মুসাফা করতেছেন সেটা করতে গিয়ে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে যাচ্ছে, সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে। প্লাস আপনাকে যদি আমি ফলো করি যে আপনি কোন জায়গায় টাচ করবেন বা কোন জায়গাটা ধরবেন, বা আপনাকে এমন একটা জিনিস দিলাম সেটা আপনি ধরলেন, সেখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট নিতে পারি। এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনার ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। তারপরে ধরেন হচ্ছে আপনি আমাকে চিনেন না, জানেন না, আমি আপনাকে বললাম যে ভাই আপনি এই লিঙ্কটাতে ঢুকেন বা দেখেন আপনার এই ইমেজটা, আপনার এই ফটোটা আমি একটা ওয়েবসাইটে পাইছি, দেখেন তো এটা আপনি কিনা। আমি জানি এটা আপনি, আপনার পিকটা আমি আপনাকে দিছি, কারণ আমি জানি যে আপনাদের এটা ক্লিক করবেন বা আপনি এটাতে ঢুকবেন। তো তখন যদি আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার এখানে কিছু পারমিশন যাবে, তো আপনি সেগুলো না দেখে যদি আপনি পারমিশনটা দিয়ে দেন, তো আপনি নিজের ইচ্ছায় পারমিশন দিচ্ছেন, আমি তো আপনাকে জোর করতেছি না। সেটার কারণে আপনার এখান থেকে ডাটা আমার এখানে চলে আসবে, শুধুই পারমিশনগুলো দেওয়ার কারণে, শুধু একটা ইমেজ। তাহলে কি আমরাই আমাদের অনেক কিছু দিয়ে দিচ্ছি তাদেরকে? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছেভাবে অন্যজনকে দিয়ে দিচ্ছেন। মানে আমরা যারা হ্যাকার্স আছি, তো আমাদের কিন্তু আপনারা এই তথ্যগুলো দিয়ে দেন, আপনাদের মাধ্যমে আমরা চুরি করি, আপনারা জানেন না। এই হ্যাকার জগতে ঢোকার জন্য তার কি কি যোগ্যতা প্রয়োজন আছে? আপনার নেটওয়ার্কিং জানতে হবে, সিস্টেম জানতে হবে, প্রোগ্রামিংটা মাস্টারলি জানতে হবে, ইংলিশ বেসিক জানলেও হবে। এই কয়েকটা জিনিস যদি সে আয়ত্তে নিতে পারে, সে সামনে আগাতে পারবে, আদারওয়াইজ সে হ্যাকার হতে পারবে না। তা তারা কেন তাহলে সমাজের আড়ালে থাকতে হয় কেন তাদেরকে? হ্যাঁ, আমরা সাধারণত হ্যাকার্স যারা আছি আমরা কেন আড়ালে থাকি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা যদি সবার সামনে থেকে যদি সবার তথ্যগুলা নিই, আপনারা কি আমাদের ছেড়ে দিবেন? অবশ্যই যেই পদক্ষেপ নেওয়া দরকার। এই কারণে আমরা আড়ালে থাকি, যেন আমাদের কেউ চিনতে না পারে, আমাদের যেন খুঁজে না বের করতে পারে। যেমন দেখেন, আগে হচ্ছে আমাদের আগের যে আমাদের দাদার আমল ছিল, সেই আমলে যদি আমরা একটু চিন্তা করি, মানে সেই যুগটা যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে তারা কি করতো, মাটি খুঁড়ে ঘরে ঢুকতো, মানে শৃঙ্খলা যেটাকে বলে, এরকম করতো আর কি, এরকম করে চুরি করতো। বা আপনি বাইরে কিছু রেখে দিয়েছেন, সেটা চুরি করতো। কি করতো? ম্যানুয়ালি ভাবে উনি নিজে সশরীরে গিয়ে চুরি করতো। আর একজন সাইবার এক্সপার্ট বা যারা হ্যাকার্স, যেটাকে আমরা ব্ল্যাক হ্যাকার্স বলি, ওরা কি করে, যে ডিজিটাল ভাবে চুরি করে। যে ওরা হচ্ছে ওরা কারোর সামনে যায় না, কারোর সামনে নিজেদের প্রকাশও করে না, প্রেজেন্টও করে না। ওরা কি করে, আপনাদের আড়ালে থেকে আপনাদের তথ্যগুলো চুরি করতেছে। এটাও একটা চুরি, সেটা হচ্ছে ম্যানুয়ালি, এটা হচ্ছে ডিজিটাল চুরি, এতটুকুই। আমাদের যে প্রশাসন আছে তাদের মধ্যে তো হ্যাকার্সরা আছে, তাহলে প্রশাসনের কেন্দ্রবিন্দু স্থল কি হ্যাকার্সের একটা পরিচিতি? যেমন ধরেন আমরা যদি হ্যাকারদের চিন্তা করি যে হ্যাকার কিরকম আছে বা হ্যাকার কয় ধরনের হয়, সেটা আমাদের জানতে হবে। আমরা মূলত জানি যে গ্রে হ্যাকার্স, হোয়াইট হ্যাকার্স অ্যান্ড ব্ল্যাক হ্যাকার্স। আমরা এটাও জানি যে হোয়াইট হ্যাকার্স যারা, তারা হচ্ছে প্রকাশ্যে মানুষের সাথে কথাবার্তা করে, স্বাভাবিক চলাফেরা করে, তারা ভালো কিছু করে বা ভালো কাজে করে। আর যারা ব্ল্যাক হ্যাকার্স, তারা মানুষের আড়ালে থেকে তাদের তথ্য চুরি করে তাদের অনুমতি ছাড়া। আর যারা হচ্ছে গ্রে হ্যাকার্স, তারা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে। যেমন ধরেন, আপনি যদি ওকে ভালো কাজের জন্য হায়ার করেন, ভালো কাজ করতেছে, খারাপ কাজের জন্য যদি হায়ার করেন, ও খারাপ কাজ করতেছে। আরও অনেক নামে হ্যাকার্স আছে, জাস্ট প্রচলিত আর কি 3টা হ্যাকার্স আছে। তো এখন একজন যারা হোয়াইট হ্যাকার্স, তারা কি করে, তাদেরকে ধরেন হচ্ছে, মানে আমরা যে ফ্রিল্যান্সিং করি বা আমরা যে জব করি, আমরা তো এক্সপার্ট হিসেবে জব করতেছি। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে ধরেন যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমাদের সেটা ডোনেম দিচ্ছে, বা সেই ওয়েবসাইটটা আমাদের দিচ্ছে ভেরিফাই করার জন্য, সেটা স্ক্যান করার জন্য, যে এটার মধ্যে অন্য হ্যাকার্সরা সহজে হ্যাক করতে পারবে কিনা, এরকম কোনো দুর্বলতা আছে কিনা বা এরকম কোনো ত্রুটি আছে কিনা, সেটা বের করা কাজ আমাদের। প্লাস কোনো একটা অ্যাপস ক্রিয়েট করছে, সেই অ্যাপটার মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা, সেটা আমাদের তথ্য বের করতে হবে। সেটা কিন্তু আমাদের অনুমতি নিয়ে আমরা কাজগুলো করতেছি, বা যে মালিক সে কিন্তু আমাদের অনুমতি দিচ্ছে এটা করার জন্য। আর একজন ব্ল্যাক হ্যাকার্স কিন্তু এটা করে না। একজন ব্ল্যাক হ্যাকার্স কি করে, যে কোনো একটা ওয়েব বা যে কোনো একটা অ্যাপস বা যে কোনো মানুষের, ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমি যাই, ফেসবুক, এটা মাস্ট সবারই আছে। এটা কিন্তু যাদের নাই তাদেরও আছে, মানে নাই বললেই না ফেসবুকটা। তো ধরেন ফেসবুক আইডি যদি হ্যাক করে একজন ব্ল্যাক হ্যাকার্স, তাহলেও কি করবে, আগে হচ্ছে দেখবে যে আপনার দুর্বল সাইটটা কোথায় আছে, বা আপনি কী খেতে পছন্দ করেন, আপনি কি ভালোবাসেন, সেদিকে সেই জিনিস অনুযায়ী ও আপনার একটা লিঙ্ক দিবে, নয়তো আপনাকে একটা অ্যাপস দিবে, নয়তো আপনাকে একটা, ওই যে আগেই বললাম যে একটা ইমেজ, তো এরকম কিছু দিবে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী, ওর পছন্দ অনুযায়ী না, আপনার পছন্দ অনুযায়ী। কারণ ও জানে যে আপনি এই জিনিসটা পছন্দ করেন। মানে ওর জানার পিছনে কারণটা কি? এখন দেখেন, যদি কোনো কিছু হ্যাক করতে হয়, কেউ যদি হ্যাক করে,
বা হ্যাকিংয়ের প্ল্যান করে বা আপনাকে টার্গেট করছে, ও হ্যাক করবে আপনার ডিটেলস। তো ও আগে কী করবে, আপনাকে একটু ফলো করবে, আপনি কোন জিনিস ভালোবাসেন, কোথায় ঘুরতে পছন্দ করেন, বা কোন হচ্ছে প্রোডাক্টটা ভালোবাসেন, কোন ভিডিও ভালোবাসেন, বা ধরেন অনেক সময় আমরা অনেক কিছুই করি, আমাদের পছন্দের তালিকায় থাকে। তো ওরকম একটা জিনিস ধরেন হচ্ছে, যদি আমরা একটা ছেলের ক্ষেত্রে যাই, ছেলেরা সাধারণত টি শার্ট পছন্দ করে, বা যারা বাজে ধরনের, তারা অনেক দেখতে পছন্দ করে। তো তাদের জন্য ওরা যেই হচ্ছে আপনার লিঙ্কটা ক্রিয়েট করে, যেটাকে আমরা ফিশিং বলি আমাদের ভাষায়। তো ওই পর্নোগ্রাফি দিয়ে একটা ভিডিও লিঙ্ক ক্রিয়েট করবে, লিঙ্ক ক্রিয়েট করে তাকে দিয়ে দিবে, সে ওটা প্লে করবে, পারমিশন দেবে, কিন্তু সেখানে পর্নোগ্রাফি ভিডিও চলতেছে। আর এটার পিছনে যেটা করতেছে, যে তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলোর অ্যাক্সেস ওর কাছে চলে যাচ্ছে। কারণ যখন ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও ওপেন করতে যাবে, ওকে ফেসবুকে লগ ইন করতে বলবে, একটা লগ ইন সিস্টেম থাকবে, যেটা ফেসবুক লগ ইন করতে হবে, ওর ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর যখন ও লগ ইন করবে, ওর পাসওয়ার্ড প্লাস ওর ইমেল আইডি বা ফোন নাম্বার যেটাই থাকুক, সেটা চলে যাবে হ্যাকারের কাছে। তখন কি হ্যাকার অনায়াসে সেটা লগ ইন করতে পারবে। মানে এটা কি দেখা গেছে আমরা কি যেগুলো কাজ করি আমরা দৈনন্দিন ফেসবুকে, যেমন একটা ছবি তুললাম আপলোড দিয়ে দিলাম, বা এখন তো এমন অবস্থা দাঁড়াইছে ফেসবুকে যে যারা কি করছে, তারা খাদ্য খাচ্ছে সেটাও আপলোড করে দিচ্ছে। এইভাবে কি তথ্যগুলো কি তাদের কাছে চলে যাচ্ছে? মেয়ে বা অনেক ছেলেরাই আছে যারা ঘুম থেকে উঠে কি করে, একটা সেলফি উঠায়, ফেসবুকে বড় করে স্ট্যাটাস দেয়, আমি মাত্র ঘুম থেকে উঠছি, গুড মর্নিং এভরিওয়ান বলে দেয়, বলে পোস্ট করে দিল। খাইতে যাচ্ছে, সেটার একটা সেলফি তুলছে, আমার আজকে ফেভারিট খাবারটা আমি খাচ্ছি, ওর পছন্দের খাবার ও পাবলিককে জানাচ্ছে। তো কোথায় ঘুরতে যাবে 1 সপ্তাহ পর, সেটা 1 সপ্তাহ আগেই কিন্তু ফেসবুকে জানাই দিচ্ছে যে আমি এই জায়গায় ঘুরতে যাব। এখন দেখেন, এই জিনিসগুলো দেওয়ার কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে। আপনার পার্সোনাল শত্রু থাকতেই পারে, যে কিনা আপনাকে অগোচরে আপনার ক্ষতি করতে চায়। তা আপনি যখন একটা স্ট্যাটাস দিলেন যে আমি এই সময় আমি ওই জায়গায় থাকবো, আপনি 1 সপ্তাহ আগে বলে দিয়েছেন, ফেসবুকে পোস্ট করে দিয়েছেন, তো ওই ব্যক্তিটা কি করবে, সেই ইনফরমেশনটা অনুযায়ী আপনার ক্ষতি করার জন্য 1 সপ্তাহ আগে সে প্ল্যান শুরু করবে, আপনাকে কীভাবে ক্ষতি করতে পারে। যদি এটা হ্যাকার হয়ে থাকে, সেও আপনার ক্ষতি করার জন্য আপনার ঘুরবে পিছনে, যে আপনি যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গায় যে কোনো একটা প্লেস আছে, ভালো প্লেস মানুষের ঘোরার জন্য, পর্যটক কেন্দ্র, আশেপাশে যে জায়গাটা আছে ও সেটা কালেক্ট করবে, যে এখানে ঘোরার মতো কোন জায়গা আছে আরও। তো হ্যাকার কী করবে, ওই জায়গাটা অনুযায়ী ওই সিস্টেম একটা লিঙ্ক ক্রিয়েট করবে, গিয়ে আপনাকে দিয়ে দেবে। যখন দিবে তখন তো আপনি দেখবেন, আপনি এই জায়গায় যেহেতু যাচ্ছেন, আপনি এই জায়গাও যাবেন, পাশাপাশি আপনি ঘুরতে পছন্দ করেন, আপনি তো বলেই দিয়েছেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটা ফর্ম ফিল আপ করতে বলবে, যে আপনি যদি এখানে এসে একটা হোটেল বুক করতে চান, আপনি এটা ফিল আপ করেন, বা আপনি এটা রেজিস্ট্রেশন করে রাখেন, বা বুকিং দিয়ে রাখেন। তারপর আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনি কিন্তু দিয়ে দিলেন, দেওয়ার পর যখন সাবমিট করবেন, আপনার কাছে পপ আপ আসবে, পারমিশন চাবে। তো সেখান থেকে আপনি পারমিশন দিলেন, পারমিশন দেওয়া মানে কি, আপনার ফোনের অ্যাক্সেসের পারমিশন আপনি দিয়ে দিলেন। তো সেটার মাধ্যমে কিন্তু একটা হ্যাকার আপনাকে হ্যাক করতে পারে, বা আপনার পার্সোনাল যদি কারো এরকম থাকে যে আপনাকে খুন করে ফেলবে, তাহলে আপনি ওই যে স্ট্যাটাস দিচ্ছেন 1 সপ্তাহ পর আপনি ওইখানে যাচ্ছেন, ওই 1 সপ্তাহ আগে কিন্তু প্ল্যান করতেছে যে ওই জায়গায় যাবে, এই জায়গায় ধরবো। তো আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি। আমরা এখন ফেসবুকটাকে এরকম বানিয়ে ফেলছি যে আমরা টয়লেটে গিয়েও সেলফি উঠাই, আমার টয়লেটে এসি আছে, হচ্ছে কিন্তু আমরা টয়লেটে গিয়েও সেলফি উঠাই। কেন রে ভাই, আপনার টয়লেটে এসি আছে, আমরা দেখতে চাইছি। আপনি কি খেতে ভালোবাসেন, আমরা কি দেখতে চাইছি? আপনি কোন খাটে ঘুমান, আমরা কি দেখতে চাইছি? মানুষ বউকে নিয়ে পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ওর বউ এটা সবার বউ, ওর একা না, এটা সবার বউ, কেন ওর বউকে আমরা দেখতে চাইছি? আমরা দেখতে চাই নাই। তো এগুলাই কিন্তু হ্যাকারের কাছে অনেক ইনফরমেশন চলে আসে ফেসবুকের মাধ্যমে। তো ধরেন আপনাকে আমি জানি না, আপনার ফোন নাম্বারটা আমরা কালেক্ট করছি, এখন ফোন নাম্বারের সাথে আপনার ফেসবুক আছে কিনা সেটাও কিন্তু খুঁজে বের করে ফেলতে পারি, যে আপনার হচ্ছে ফেসবুক ব্যবহার করতেছেন, আপনি ফেসবুক আইডি পেয়ে যাবো, তো ফোন নাম্বার পাইছে, আমরা ফেসবুক আইডি পেয়ে যাবো, আমরা অনায়াসে পেয়ে যাবো, বা আপনার ওই নাম্বারে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করছেন সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। এখন ধরেন আমরা যেভাবে স্ক্যান করি, এখন হচ্ছে আপনার একটা ফেসবুক আইডি আছে কিনা আমরা ভেরিফাই করব। তো সাপোজ আমি যদি এখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসছে, আমি আসলে নাম্বারটা চিনি না, সেই নাম্বারটা কোনো আইডি আছে কিনা সেটা আমি খুঁজে বের করব।
ওর কোনো ফেসবুক আইডি আছে না, ফেসবুক পেজ আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। আমি একটা নাম্বার সার্চ দিছি, এই নাম্বার একটা পেজ আছে, ওই যে নাম্বারটা আমাকে কল দিয়েছিল অনলাইন ডে স্মার্ট শাহজাদপুর, ওনার সম্ভবত ওই কন্ট্যাক্ট নাম্বারটা একটু হাইড রাখেন, কারণ আমি চাচ্ছি না তার কন্ট্যাক্ট নাম্বারটা শো হোক। সামান্য কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি করে দিচ্ছি। জি, আমি একটা নাম্বার কেটে নিই। এই যে দেখা যাচ্ছে অনলাইন ডে স্মার্ট পেজটার নাম, আমি কিন্তু একটা নাম্বার দিয়ে তার পেজ বের করে ফেলছি। তো এখন যদি হচ্ছে আমরা পেজে ঢুকি যে ওনার কোনো ইনফরমেশন আমার দরকার কিনা, তো আমি যদি এখানে পেজে ক্লিক করি, এই যে দেখেন অনলাইন ডে স্মার্ট চলে আসছে, তার ফলোয়ার কতজন, তার এখানে কিন্তু আমার ফলো দেওয়া নাই যে আমি ফলো দেওয়া আছে আমি বের করতে পারবো, এমনটা কিন্তু না। দেখেন এটা কিন্তু ফলো দেওয়া নাই আমার, জাস্ট আমি নাম্বারের মাধ্যমে কিন্তু বের করছি, আমি সার্চও করি নাই, তার নামও সার্চ করি নাই, জাস্ট তার নাম্বার দিয়ে আমরা সার্চ করছি, আমরা পেয়ে গেছি। তো এরকমভাবে একজন মানুষের ডিটেলস আমরা নিতে পারি। বা ধরেন কোনো স্ক্যামার, আমাদের কাছে যে কাজগুলো আছে, যদি কোনো স্ক্যামার কারোর সাথে প্রতারণা করে, ধরেন প্রতারণা করলো, তাদের একটা ওয়েবসাইট দিল, ওই ওয়েবসাইটে তারা হচ্ছে কিছু প্রোডাক্ট দিল যে এটা আপনি অর্ডার দেন আপনি পেয়ে যাবেন, কিন্তু 200 টাকা অ্যাডভান্স করতে হবে। অনেকের সাথে এটা হয়, স্বাভাবিক, বর্তমান ক্ষেত্রে হচ্ছে 200 টাকা 300 টাকা আগে নেয়, নেওয়ার পর ব্লক করে দেয়। এখন সবাই ওয়েবসাইট দেখছে, ওয়েবসাইটের ভিতরে কি আছে সেটা তো জানে না, কিন্তু ওই ওয়েবসাইটে যে ডো নেমটা আছে, এই ডো নেমের মাধ্যমে তার পুরো ডাটা চলে আসবে আমার কাছে, যে তার জন্ম কত সালে হয়েছে, যে ওয়েবসাইটের জন্মটা সেটা কত সালে হয়েছে, কত সাল পর্যন্ত বাইচা থাকবে, ওর কন্ট্যাক্ট নাম্বার কোন জায়গায়, ও থাকে কোথায়, ওর ডিটেলস চলে আসবে, কোন সাইটে থেকে ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, ডো নেম হচ্ছে, ধরেন যে আমরা যখন গুগলে ঢুকি, গুগলে সার্চ দিই, যখন আমরা facebook.com লিখি, এটা একটা ডো নেম। বা অনেকে একটা ওয়েবসাইট বানায়, সেই ওয়েবসাইটের কিন্তু একটা নাম থাকে, যেমন বিডি অনলাইন বা দারাজ.com, এটা কিন্তু হচ্ছে একটা ওয়েবসাইটের ডো নেম, এটাকে ডো নেম বলি আমরা। তা আমরা যদি কোনো ডো নেমের হচ্ছে ইনফরমেশন বের করতে যাই, আমরা যদি আমার টুলসে যাই, আমি একটা হচ্ছে দারাজেরই আমি ডিটেলসটা বের করে দেখাই, বা গুগলেরটা দেখাই যে গুগল কত সালে হয়েছে বা কত সাল পর্যন্ত ডো নেম রেজিস্ট্রেশন করা আছে, আমরা এটা একটু দেখি। এটার জন্য হচ্ছে আমাদের যে আমার ল্যাপটপ তো নিয়ে আসতে পারিনি, কারণ সেটা আমার পাবলিকলি নিয়ে যেতে পারি না, কারণ সেটার মধ্যে অনেক ডকুমেন্টস আছে, আমার অনেক টুলস আছে। প্রশাসন অনেক সময় দেখা গেছে যে চেক করতে চায়, চেক করতে গেলে দেখা গেছে যদি কোনো হ্যাকিং বা কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমার উপরে চাপ আসতে পারে, যার কারণে হচ্ছে আমি সেটা হাইড রাখছি। তা আমি আমার যে ফোন আছে, নর্মালি অ্যান্ড্রয়েড ফোন, এটা সাধারণ ফোন, এটা হাই কোয়ালিটির ফোন না, তো এটা দিয়েই হচ্ছে আমি আমার যে টুলসটা আছে আমি সেই টুলসটা রান করব। আমি টুলসটা রান করে হচ্ছে বা আপনারাও কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের নাম আপনারা আমাদের দিতে পারেন চুজ করে। তো গুগলের হলে বলতে পারেন যে গুগল তো অল টাইম এটা থাকেই, তো গুগল তো এটা অস্বাভাবিক কিছু না, এটা বের করা। তো আপনারা চাইলে আপনাদেরও যে কোনো একটা হচ্ছে দিতে পারেন আমাকে। স্পেসিফিক ভাবে যে কোনো একটা জিনিস বের করলেই হয়, যদি মনে করেন তাকে মানুষ, যেমন গুগলের রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত করা আছে, সেটাই পাবলিক জানতে চাচ্ছে আপনার কাছ থেকে। গুগল যে সার্চ ইঞ্জিনটা আছে, এই গুগলটা কত সালে হয়েছে, তার যে গুগল নেম ডো নেমটা আছে, এটা কত সালে হয়েছে, আর হচ্ছে কত সাল পর্যন্ত ওর রেজিস্ট্রেশন করা আছে ওর গুগল ডো নেম, প্লাস ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বার বা ইমেল অ্যাড্রেস, সব কিছু আমাদের কাছে চলে আসবে। তো আমরা হচ্ছে নোটপ্যাডে আগে পেস্ট করি, আমরা আমাদের মেশিনটাও দেখাবো, যেন হচ্ছে তারা বুঝতে পারে যে এটা ফ্যাক্ট না, এটা রিয়েল। প্লাস আমরা হচ্ছে একটু বড় বড় করেও দেখাই, একটু ক্যামেরার সামনে নিয়ে দেখান, স্ক্রল করে, এখানে সকল তথ্য দেওয়া আছে, জাস্ট আমি পেস্ট করে দিছি। একটু স্ক্রল করে উঠায় দেখাবেন, একদম নিচের দিকে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, রেজিস্ট্রেশন কত তারিখে হয়েছে, কত ডেটে হয়েছে, সব কিছুই দেখাবে। নিচের দিকে যান আরও পাবেন, একদম ওর ভিতরে কি আছে সব কিছু চলে আসবে। আর যদি কোনো মতো আপনাদের ফোনে আমরা একবার ঢুকতে পারি, আপনি ফোনটা কিনা থেকে শুরু করে কত কিছু ব্রাউজিং করছেন, কত কিছু ব্যবহার করছেন, কোন কোন ওয়েবসাইটে গেছেন, আমরা পুরো ডাটা বের করে ফেলতে পারি। যদি আমরা কোনো একটা ফোনে যদি প্রবেশ করতে পারি, জাস্ট আমাকে প্রবেশের অনুমতি দিচ্ছেন, আর কিছু করতে হবে না, আপনার সব তথ্য আমার কাছে চলে আসবে। আপনি কত খারাপ কাজ করছেন, কতগুলো ভালো কাজ করছেন, কতগুলো ভালো ওয়েবসাইটে ঢুকছেন, কতগুলো খারাপ ওয়েবসাইটে ঢুকছেন, আপনি কোনো অবৈধর সাথে কোনো কালেক্ট আছে কিনা, আমরা সবকিছু বের করে ফেলবো আপনার ফোন থেকে। আপনি ডিলিট করে ফেলছেন, কোনো সমস্যা নাই, সবকিছু আমরা নিয়ে আসবো, রিকভারি করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এটাতে কি বিকাশের এক্সেস বলেন অথবা লেনদেনের ট্রানজাকশন বলেন, সেটাও কি পারা সম্ভব? হ্যাঁ, লেনদেন ও ট্রানজাকশন পাওয়া পসিবল। দেখেন, আপনার ফোন থেকে আপনি ডিলিট করে দেন, বিকাশ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন, আপনি তার কোম্পানির মালিক না। আপনি যত কিছু লেনদেন করতেছেন, যত ক্যাশ আউট বা অ্যাড মানি বা সেন্ড মানি করতেছেন, আপনার ফোনে আসতেছে মেসেজ, আপনার ফোনে কিন্তু শো করতেছে যে একটা মেসেজ আসছে, আর সবকিছু কিন্তু বিকাশ কোম্পানির কাছে থেকে যাচ্ছে, আপনার সকল ডাটা।
বিকাশের যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো আপনার ফোন থেকে ডিলিট করে দিলে কিন্তু বিকাশ কোম্পানির কাছে থেকে যায়, আমরা সেখান থেকে কিন্তু রিকভারি করতে পারি। অনেকজনে প্রতারিত হচ্ছে, এই জিনিসটা না বললেই না, অনেকে প্রতারিত হচ্ছে কি বিষয়ে, যে একটা নাম্বার দিয়ে বলতেছে যে নাম্বারটা আমাকে ট্র্যাক করে দাও। অনেকে হ্যাকারের কাছে যায়, তারা নাকি অ্যাড দেয়, এরকম দেখবেন অ্যাড আসছে যে আপনি কি আপনার হাজব্যান্ডের ফোন হ্যাক করতে চান, আপনি কি আপনার বউয়ের ফোন হ্যাক করতে চান, এরকম অনেক অ্যাডও আসে বা অনেকের সাথে অনেকে যোগাযোগ করে। তো সেই স্ক্যামাররা কি করে, বলে যে হ্যাঁ পারবো, আমাকে টাকা দাও 20,000 30,000 1 লাখ টাকা দাও, করে দিচ্ছি। যেমন আমার নাম ধরেই অনেকে করে, আমার নাম ধরেই করতেছে। তো ধরেন সে টাকা দিল, ব্লক করে দিল। আসলে কিন্তু এগুলো এটা করা সম্ভব না, যে কারো যারা টিকটকার আছে, ইউটিউবাররা আছে, তারা অনেক সময় স্ক্যামের শিকার হয়। মানে তারা কিন্তু জানে সবকিছু যে লিঙ্কে ঢোকা যাবে না বা ঢোকা যাবে না, তারপরও তারা ঢুকে। অনেক সময় স্ট্যাটাস দেয়, আমি তো এই স্ক্যামে পড়ে গেছি বা অনেক ঝামেলায় পড়ে গেছি, এটা আমার না বা এর না। এটা অ্যাকচুয়ালি কি ভাইরাল হওয়ার জন্য, নাকি আসলেও ওদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো? বিল্লাল কিন্তু একটা প্রপোলার ছিল, ও একটা বই বিক্রি করছিল, হৃদয়ের গর্জন। তো আমাদের দেখেন বাংলাদেশে কিন্তু সুনামধন্য অনেক কবি আছে, তাদের বই আমরা কয় টাকায় কিনতে পাই? 100 থেকে 200 টাকা, সর্বোচ্চ 300 টাকা, এর উপরে আমাদের লাগে। তারা যে কবিতাগুলো লিখছে ওগুলো আমরা যদি পড়তে চাই কিনে 300 টাকা, আর ও কি সেই কবির চাইতে বড় হয়ে গেছে? ওর বই কিনতেছে কি মানুষ 1000 টাকা দিয়ে। তো এটার বিরুদ্ধে আমরা কাজ করছি। যেমন হচ্ছে ওর একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা ব্যান করছি। ওর পেজ ছিল, সেই পেজটা কিন্তু আমরা নষ্ট করছি। আজকে মেবি যদি এটা বিল্লালে দেখে, ও কিন্তু এখনো জানে না যে ওর পেজ কে নষ্ট করছে, ওর ওয়েবসাইট কে নষ্ট করতেছে। ও যদি চায় যে ওরা প্রুফ দিতে, ওরা আমি প্রুফ দিব, ওর সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো যে ওর ওয়েবসাইট ওর পেজ আমি ব্যান করছি, আমাদের টিম ব্যান করছে। তো সেটা প্রমাণ কিন্তু আছে। কেন ব্যান করছি? প্রথমত ভুল হচ্ছে আমরা ওকে ওয়ার্নিং দিছি যে এটা ঠিক না, অতিরিক্ত জুলুম হচ্ছে। হ্যাঁ তুমি ভালো লেখক, বর্তমান তুমি লিখতে পারো, তুমি অনেক ছন্দ বানাচ্ছ, কম প্রাইসে সেল করো, এত কেন হাই কেন? দ্বিতীয়ত ওর যে কথার সাইজ, মানে ওর যে কথার যে একটা মানে সিস্টেম, ও নিজেকে অনেক কিছু মনে করে, ও মনে করে যে ও দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, ও নিজেকে এরকম মনে করে। এই কারণে ওর সাথে সাময়িকভাবে একটা ছবি এখনো পুরোপুরি দেখো নাই, সামান্য তোমায় দেখছো, ওই সামান্য তোমার দেখাইছি। নেক্সটে যদি ওর কোনো আরো কোনো রিপোর্ট আসে আমাদের কাছে, ওর অস্তিত্ব ধ্বংস করে ফেলবো, ওর অস্তিত্ব কিছু রাখবো না। প্লাস ওর ফোনে যে ওর প্রাইভেট ডাটাগুলো আছে, ও কখন কি করতেছে সেই ডাটাগুলো পর্যন্ত লিক হবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আমি এই ভিডিওর মাঝে, ওর ওয়ার্নিং দিয়ে দিলাম যে ওর ডাটাগুলো লিক হবে যদি ও আর কোনো উল্টাপাল্টা কাজ করে বা উল্টাপাল্টা কথা বলে, মানুষের সাথে মিসবিহেভ করে। তাহলে ওর মতো কাজ করতেছে, করুক না, সমস্যা কি? বাংলাদেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে, করুক না। আর অনেকে আছে যারা নাকি সমাজ সেবা করতেছে, আমরা দেখি, ভিডিওতেও দেখি, আমরা প্রকাশ্যেও দেখি যে অনেকে সমাজ সেবা করতেছে, তাদের মতো করে করতেছে, তাদের নামে তো কোনো খারাপ রিপোর্ট আসে না, ওর নামই কেন আসে? এখন দেখেন, আমি যদি ভালো হই, আমার নামে যদি খারাপ রিপোর্ট আসে 10টা আসবে 100 থেকে, বাকি 90টা কিন্তু ভালো রিপোর্ট আসবে। তো ওর সম্বন্ধে যত রিপোর্ট আছে সব বাজে রিপোর্ট, একটা ভালো রিপোর্ট না। সেক্ষেত্রে ওকে ওয়ার্নিং দিয়ে দিলাম আর কি এই ভিডিওর মাধ্যমে, যে ও যদি নেক্সটে কোনো কিছুর সাথে জড়ায়, ওর খবর আছে। আচ্ছা, বর্তমান সময়ে এই টিকটকটা মানে অ্যাকচুয়ালি জনপ্রিয়তার জন্য কি এরা ইউজ করে, নাকি একটা সুস্থ সমাজ বিকৃত মানুষগুলো এগুলো কাজ করে আপনার জানা মতে? আমরা টিকটকারদের পছন্দ করি না, বা আমরা সকল খারাপ যারা কাজ করে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করি। যারাই কোনো খারাপ পথে কোনো কাজ করতেছে আমরা দেখতেছি, আমরা সেটার বিরুদ্ধে কাজ করি। যেমন আমাদের সামনে যদি কোনো খারাপ কোনো ফেসবুক পেজে চলে আসে যেটা নাকি অশ্লীলতা প্রকাশ করায়, সেগুলো পেজ আমরা রাখি না, আমরা ওয়ার্নিং দিয়ে দিয়ে আমরা ব্যান করি। আমি প্রুফ দেখা দেবো, আমার ফোনে প্রুফ আছে। তারপরে ধরেন টিকটকার তো আসলে সুস্থ মানুষ না, সুস্থ মানুষরা কখনো টিকটক করে না। দেখবেন যে ঘোড়ার লেজের মতো চুলগুলা বানায় ফেলে, মোরগের যে একটা হচ্ছে মাথার মধ্যে একটা থাকে, ওরকম করে চুল বানিয়ে ফেলে। তো ওরা যে কাজগুলো করে এগুলো আসলে মানুষকে হাসানোর জন্য করে না, ওরা আসলে প্রতিবন্ধী। তো এগুলা যদি আমার সামনে চলে আসে, আমি তো ইচ্ছাকৃতভাবে খুঁজি না, আমার সামনে যেটাই আসে আমি রাখি না, মানে এগুলো আমার সামনে রাখি না। তার বিরুদ্ধে, তার ওই আইডিটা নষ্ট করার জন্য আমার যত কিছু করা দরকার আমি তাই করি। কারণ এগুলো ময়লা আবর্জনা রাখা যাবে না দেশে, ওদেরকে দেখে আমাদের সমাজ নষ্ট হচ্ছে। অনেক সংসার দেখবে নষ্ট হয়ে গেছে, অনেক সংসারে ডিভোর্স হয়ে গেছে টিকটকের জন্য। হাজব্যান্ড টিকটক করতে দিবে না, ও টিকটক করবে, এই কারণে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো আসলে এদের বিরুদ্ধে আমরা কাজ করি, যারা নাকি এরকম করতেছে, এরকম পাবলিকলি টিকটক করে বা এরকম অশ্লীলতা ছড়ায়, উল্টাপুল্টা কাজ করে, পাগলের মতন কাজ করে। ওদের স্থান তো বাংলাদেশে না বা এই সমাজের মধ্যে না, ওদের স্থান হচ্ছে পাগলাগারদ। আপনার হেমায়তপুরে চলে যাক, বাংলাদেশের সবচাইতে বড়তম পাগলাগারদ, সেখানে চলে যাক, সেখানে রেখে দেখ, সেখানে টিকটক করুক। মিডিয়া রিলেটিভ যারা সেলিব্রিটি আছে, আমরা যদি বলি কথাকথিত সেলিব্রিটি,
যারা আছে তারা এই টিকটকটাকে এত প্রমোট করে কিভাবে? ওই যে নাচতেছে, গানতেছে, ফুটবল খেলতেছে, লাফালাফি করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, ওরা চলে কিভাবে? আমাদের মতো কিছু ব্যবসায়ী আছে, আমরা যে ব্যবসায়ী, এখন ওদের কিন্তু ফেস ভ্যালু থাকে। ফেস ভ্যালু আনতে ওদের অনেকেই চিনে, অনেকে ভালোবাসে, মানে ওর টাইপের যে কোয়ালিটি লুকগুলো আছে তারা কিন্তু ভালোবাসে, তারা কিন্তু ফলো করে। যেমন আপনি, আমি বা আমরা কিন্তু যে বাংলাদেশে ক্রিকেট টিম আছে সেখানকার টিমের হচ্ছে এদের আমরা পছন্দ করি, যেমন সাকিবুল ইসলাম, মাশরাফি, আমরা কিন্তু ওদের পছন্দ করি, বা তামিম ইকবাল, ওদের কিন্তু আমরা পছন্দ করি, ওদের কিন্তু আমরা ফলো করি। বা অনেকে ফুটবলারদের হচ্ছে ফলো করে, যেমন মেসি আছে, ওদের কিন্তু ফলো করে যে ওরা কিভাবে ফুটবল খেলে, ওগুলো কিন্তু ফলো করে শিখতেছে, তার শেখার জিনিস আছে। আর টিকটকারদের যারা ফলো করে তারা হচ্ছে জুকারের চাইতেও খারাপ। মানে আগে যেমন জুকাররা হচ্ছে আমাদেরকে বিনোদন দিত তাদের প্রতিভা দিয়ে, আমরা কিন্তু দেখছি সার্কাস দেখছি, আমি যখন ছোট ছিলাম সার্কাস দেখছি যে তারা কিন্তু খুব সুন্দরভাবে হাসাইতো মানুষদের, ইচ্ছাগত মানুষ হেসে দিত, কারণ কি তাদের প্রতিভা দিয়ে তারা কাজ করতো। আর এখন যারা মানুষকে হাসানোর জন্য যে টিকটক বলে, এ তো মানুষের হাসানোর জন্য না, অশ্লীলতা হচ্ছে ছড়ায়। তো আমরা হচ্ছে নিজের বউকে সময় দিই না, আমরা ফেসবুককে সময় দিই। তো এখানে দেখেন আমরা যে রিপোর্টটা করছি এটা হচ্ছে যে মানে 18 বয়সের নিচে যারা আছে তারা এই ভিডিওটা দেখতে পারবে না, আর 18 বছরের উপরে যারা আছে তারা এই ভিডিওটা দেখতে পারবে। কারণ ও যেটা সার্চ ছিল পাবলিকলি ছেড়ে দিয়েছিল, বাচ্চারা দেখতে পারবে এবং কি বড় মানুষও দেখতে পারে, এটা তাদের জন্য ক্ষতিকর। অনেক পুরনের ভিডিও সিন আছে, তো সেটা বাচ্চারা দেখলে খারাপ হবে, বাচ্চারা দেখলে খারাপ হবে। তো এই বিষয়েও কিন্তু আমরা হচ্ছে অ্যাকশন নিই। আগে প্রথমত আমরা ক্ষতি করি না, আমরা তাদের ওয়ার্নিং দিই যে ভাই তুমি যেটা করতেছো এটা ভুল করতেছো, এটা ভালো না। যদি সে আমাদের ওয়ার্নিং না শুনে, আমাদের মেসেজ রিপ্লাই না দেয়, আমাদের সাথে কথা না বলে, দেন আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিই। যেমন আজকে ওরা যে বিষয়টা নিয়ে মেসেজ করছি এটার জন্য ওরা আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। তো আমাদের রাত 12টার পর হচ্ছে 24 ঘন্টা ওভার হয়ে যাবে, তারপরে যদি ভিডিওটা রিমুভ না করে দেন ওর পেজ আমরা হাওয়া করে দেবো, ওর পেজ আর রাখবো না, পেজ ডিসেবল করে দেবো। একটা মেয়ে কয়েকদিন আগে ফোন দিচ্ছে আমাকে, সে একটা ছেলের সাথে রিলেশন করছে, ওই ছেলের সাথে ভিডিও কলে কথা বলছে, খোলামেলা কথা বলছে আর কি। তো এখন ওই ছেলে কি করছে, আরেক ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করছে, কারণ প্রাইভেট করা ছিল, ওর ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড হবে না, আরেক ফোন দিয়ে রেকর্ড করছে। রেকর্ড করে মেয়েটাকে ব্ল্যাকমেল করতেছে যে তুমি যদি হচ্ছে আমাকে হোটেলে দেখা না করো, আমাকে যদি এটা করতে না দাও, আমি এটা পাবলিশ করবো। এখন দেখেন ওই মেয়েটা কিন্তু এখন অসহায় হয়ে গেছে। তো আমাকে যখন নক করে বলছে এই কথাগুলো, আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি যখন এই অপরাধটা করছেন তখন কি মনে হয়েছে যে আপনি ভুল করতেছেন? আসলে কিন্তু তাই, আমরা যখন অপরাধ করি আমাদের কিন্তু আসলে বিবেক কাজ করে না, যেটা অপরাধ কাজ করে না, কিন্তু যখন করে ফেলি দেন আমাদের বিবেক হচ্ছে জাগ্রত হয় যে এই জিনিসটা আসলে ভুল হয়েছে। তো যাই হোক, তার সাথে আমাদের হচ্ছে একটা অ্যামাউন্টের কন্ট্যাক্ট হয়, কারণ আমরা কাজ তো ফ্রিতে করবো না, কারণ এটা আমার প্রফেশন, আমার ব্যবসা। তো আমার এই ব্যবসাকে আমি তো ফ্রিতে করে দিতে পারবো না। তার সাথে একটা অ্যামাউন্টের কন্ট্যাক্ট হয়, সে রাজি হয়। দেন আমি বলি ঠিক আছে, আমি তোমাকে একটা লিঙ্ক বানাই দিচ্ছি বা একটা অ্যাপস দিচ্ছি, তুমি এটা ওই ভিকটিমকে দিবা, মানে তোমাকে যে ব্ল্যাকমেল করতেছে ওকে বলবা যেটা হচ্ছে লাইভ লিঙ্ক, তুমি এর সাথে আমার সরাসরি আবার হচ্ছে ফিজিক্যালি দেখতে পারবা। তো যেহেতু একবার এই জিনিসটা করছে, ও আবারও করতে, যখন ওই লিঙ্কে ক্লিক করবে ওর তো পারমিশন দিয়ে ঢুকতে হবে, ও যখন পারমিশনটা দিবে ওর ফোন রিসেট হয়ে যাবে, প্লাস ওর ফোনে যতগুলো জিমেল লগ ইন করা থাকবে সেই জিমেল সুদ্ধা নষ্ট হয়ে যাবে, কারণ ওই ফোন থেকে অন্য ফোনে তো জিমেলের মাধ্যমে রেখে দিতে পারে। স্বাভাবিক আমরাই রাখি অনেক ডকুমেন্ট, যে আমরা ফোন হারাই গেল যেন আমরা অন্য জিমেল দিয়ে লগ ইন করলে ড্রাইভে চলে আসে, এই সিস্টেম করতে পারে। এই কারণে হচ্ছে আমরা এরকম সিস্টেমে দেই যে ওর জিমেলটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে, ওই জিমেল আর ব্যবহার করতে পারবে না। এই কাজগুলো কিন্তু আমরা করি, এটা তো আমরা ভালো কাজ করতেছি। ইমুতে স্ক্যামার তারা হচ্ছে শুধু ইমু নিয়ে কাজ করে, আদার কিছু জানে না। এখন ওরা কিভাবে কাজ করে, আমাদের মতো যারা এক্সপার্ট আছে, যেমন আমরা কিন্তু অনেক ম্যালওয়্যার অ্যাপস বানাইতে পারি, অনেক অ্যাপস বানাইতে পারি, তো আমাদের কাছ থেকে কি করে টাকার বিনিময়ে অ্যাপস বানাই নিয়ে যায়, ইমুতে গিয়ে স্ক্যাম করে। যেমন আপনাকে হুয়া একটা ইমু দিব আমরা, যেহেতু ইমু গ্রুপ ব্যবহার করে, ইমু গ্রুপের ভিতরে অনেক মেম্বার অ্যাড করাইতে হয়, ডায়মন্ড খেলা যায়, মানে ডায়মন্ড ব্যবহার করে এখানে ইমুতে। তো ওই অ্যাপসটা আমরা এরকম ভাবে মডিফাই করে দেই, ওর নামে ডেভেলপ করে দেই, যে হচ্ছে ওই ভিকটিমকে দিয়ে বলে তুমি যদি এটাতে তোমার আইডি চালাও তুমি ডায়মন্ড পাবা, গ্রুপ প্রমোট হইব, আদার্স মানে ও যেমন মন এমনি বুঝে ওই ইমুটা দেয়। ওই ভিকটিম কি করে, ওটাতে ইমো আইডি লগ ইন করে, নাম্বার ওর কাছে চলে আসে, সেটা আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে ওকে করে দেই। ও কি করে, সেখানে চলে আসার পর নাম্বারটা নিয়ে লগ ইন করে, ওর এখানে ভেরিফিকেশন কোড যায়। তো ও যে নাম্বার লগ ইন করছে যে ইমোতে, লগ ইন করার পর তোর এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে। তো আমি যখন ওই লোকটা যখন হচ্ছে ওই যে ইমোটা লগ ইন করার পর ভেরিফিকেশন কোডটা ওর ফোনে যায়, ও সেই ভেরিফিকেশন অপশনে ওর সেই ভেরিফিকেশন কোডটা দেয়, দেওয়ার পরে সেই কোডটা কি করে ওর কাছে আবার বাইপাস হয়, বাইপাস হওয়ার পরে ও সেখান থেকে আবার কোড নিয়ে কি করে ওই মতো লগ ইন করে ফেলে, আইডি স্ক্যাম হয়ে গেছে, আইডি হ্যাক হয়ে গেছে। দেখেন বাংলাদেশে অরহ ক্রাইম হচ্ছে। যেমন ধরেন আমরা যে স্ক্যামার পাল্লায় পড়ি, একটা ভিডিও কল আসছে হোয়াটসঅ্যাপে, হঠাৎ করে একটা মেয়ে কাপড় চোপড় খুলে ফেলতেছে, আমি জাস্ট 2 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা ভিডিও আমি গেলে তাকাই রয়েছি, কিচ্ছু করিনি। এই ভিডিওটা কি করছে, ও আলাদা একটা ভয়েস এডিট করে বসায়া ও আপনাকে ব্ল্যাকমেল করতেছে, অথচ ওটা কিন্তু একটা ছেলে মানুষই আপনাকে কল দিচ্ছে, আপনি কিন্তু নিজেও জানেন না। ও কি করছে, আপনাকে ভিডিও কল দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে ল্যাপটপের মধ্যে একটা আগে ভিডিও সেট রাখছে, ফ্রন্ট ভিডিও সেট রাখছে যেখানে মেয়ে কাপড় চোপড় খুলতেছে, ওই ভিডিওটা আপনার সামনে তুলে ধরছে আর আপনি জাস্ট দেখছেন। পরে কিন্তু কি হয়েছে, ভিডিওটার ফলে আপনার অনেক টাকা লসে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। তো এটাতে আমি নিজে থেকে করছি, আমি নাম্বার চিনি, আমি কেন ভিডিও কল রিসিভ করতে যাবো, আমি কেটে দেবো, আমি অডিও কল দিব।
এমন না যে আমার ভিডিও কলে কথা বলতেই হবে, আমি চিনি না জানি আমি তার সাথে কেন ভিডিও কলে কথা বলবো। এখানে যদি আমরা একটু সচেতন হতাম, একটু বিবেক খাটাতাম, একটু বুদ্ধি খাটাতাম, তাহলে কিন্তু আমাদের এই স্ক্যামের পাল্লে পড়তে হতো না। তা আমরা নিজেরাই তো সচেতন না। আপনার মুখেই শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, লাস্ট মেসেজ হচ্ছে যে আপনাদের এই ভিডিওটা যদি কেউ দেখে তাদের জন্য অনেক অনেক ভালো হবে। কারণ আজকের ভিডিও থেকে তারা যদি শিক্ষা না নিতে পারে, তারা কখনো আর শিক্ষা নিতে পারবে না। কারণ আজকের ভিডিওটা শিক্ষণীয় ভিডিও, আর আপনারা যে জিনিসটা তুলে ধরতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি চাই এরকম আর প্রতিষ্ঠান হোক, আমাকে ইন্টারভিউর জন্য ডাকুক, আমি যাব, ইন্টারভিউ দিব, মানুষ ভালো হোক, মানুষ সচেতন থাক। আমি চাই মানুষ সচেতন থাক। আপনারা যেমন মানুষের সেবা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছেন। যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের পেজটাকে ফলো দিবেন, শেয়ার করবেন, যেন মানুষ আরও সচেতন থাকতে পারে। সো আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের মধ্যে ছিলাম ডার্ক কুয়াশা। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ আমরা তথ্য প্রযুক্তির সাথে আপনাদের কিছু পরিচিত করে দিলাম। আপনারা প্রযুক্তি ব্যবহার করবেন নিয়ম মেনে, নেট ব্রাউজিং করবেন নিয়মের মধ্যে থেকে। আপনাদের কাছে অনেক কিছুই আসবে, সেটা যদি আপনারা যদি প্রকাশ করেন তাহলে প্রতারিত শিকার হবেন। সেটা আপনার এই ভিডিওর মধ্যেই পেয়েছেন। সাইবার যেই সমস্যাগুলো এতদিন পর্যন্ত শুনতে পেলাম, সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইম, সেগুলোর পিছনে কিছুটা সময় ব্যয় করে হলেও আমরা একটু ঘাটাঘাটি করি বা জানার চেষ্টা করি নিজেকে সেফ রাখার জন্য। আমরা তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু আপনাদের প্রয়োজন, বাকিটা আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। আমি আব্দুর রহমান সাগর।